পশ্চিমবঙ্গের ভূগোল থেকে এর আগে আমি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি কমপ্লিট করেছি, তাই তো। আর আজকের থেকে আমি পশ্চিমবঙ্গের নদ নদী শুরু করতে যাচ্ছি। তো এই পশ্চিমবঙ্গের নদ নদী এই টপিকটি কমপ্লিট করতেও দুটো ক্লাস লাগবে, ঠিক আছে। দেখো, তো এই টপিকটি ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। এছাড়া WBCS পরীক্ষা সহ যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির পরীক্ষাতে এই পশ্চিমবঙ্গের নদ নদী থেকে কিন্তু প্রশ্ন আসে। ফলে বুঝতেই পারছো এই টপিকটি, পশ্চিমবঙ্গের নদ নদীর আলোচনা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি যে প্রশ্নগুলো আসে পরীক্ষাতে তোমরা ক্লাস দেখেই, বই না পড়ে শুধু ক্লাস দেখে দেখেই প্রশ্নগুলোর উত্তর মনে রাখতে পারবে, ঠিক আছে। দেখো, পশ্চিমবঙ্গের নদ নদীগুলিকে বা পশ্চিমবঙ্গের নদী গোষ্ঠীকে 4টি ভাগে ভাগ করে আলোচনা করা যায়, ঠিক আছে। তো এই 4টি ভাগ কি কি দেখো। এই হচ্ছে পশ্চিমবঙ্গের মানচিত্র। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে এইটুকু অংশ কি, এইটুকু অংশ হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, তাই তো। আর আমরা আগে জেনেছি যে এই হচ্ছে কি পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে কি গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, তাই তো। তো এই গঙ্গা নদীর উত্তর দিকটা, মানে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত গঙ্গা নদী পর্যন্ত, এটাকে আমরা কি বলি, উত্তরবঙ্গ, তাই তো। তাহলে দেখো, এই পার্বত্য অঞ্চলের উপর দিয়ে কিছু নদী প্রবাহিত হয়েছে, তাই তো। তো এই নদীগুলো এই যে প্রবাহিত হয়েছে, তার মানে কি এই নদীগুলো কি উত্তরবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই একটা নদীগোষ্ঠী, এখানকার এই নদীগোষ্ঠীকে আমরা একটা ভাগ ধরতে পারি, মানে উত্তরবঙ্গের বা উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদী। ক্লিয়ার? উত্তরবঙ্গের বা উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদী। আর আমরা জানি এই উত্তরবঙ্গের বা উত্তরের যে পার্বত্য অঞ্চলের নদ নদীগুলি আছে, এই উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদী কি বরফ গলা জলে পুষ্ট। ফলে নদীগুলো কি চির প্রবাহী, বিশেষ করে কি এই পার্বত্য অঞ্চলের নদ নদীগুলো, ঠিক আছে। একটা ভাগ হলো। আবার দেখো, আমরা জেনেছি যে এই যে পশ্চিমবঙ্গের এই যে এইটুকু এলাকা, এই যে এইটুকু এলাকা কি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল, তাই তো। এবার এই মালভূমি অঞ্চলের উপর দিয়েও কিছু নদী এরকম প্রবাহিত হয়েছে, তাই তো। তো এগুলোকে আমরা আলাদাভাবে আলোচনা করতে পারি, কি বলতে পারি, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী, ঠিক আছে। তো এই একটা ভাগ আলোচনা করতে পারি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী। আর এই মালভূমি অঞ্চলের এই অঞ্চলের উপর দিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে, এই নদীগুলো কি বৃষ্টির জলে পুষ্ট নদী, ঠিক আছে। আবার দেখো, এই যে গঙ্গা নদী আছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকটাতে, এই তো পূর্ব ও মাঝখানে, পূর্ব মধ্য মাঝে এই গঙ্গা আছে। পশ্চিমবঙ্গের প্রধান নদী কিন্তু গঙ্গা, মনে রাখবে, পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা। যদিও এই গঙ্গা নদী শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপর দিয়ে 20 কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে। যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি, তাহলে এর উত্তর কিন্তু গঙ্গা, ঠিক আছে। তো এই গঙ্গা আর এর এই শাখা নদী ভাগীরথী, হুগলি, তো এখানেও কিছু নদ নদী আছে, এখানেও কিছু নদ নদী এই নদীতে এসে মিশেছে। ফলে এই অংশটাকে আলাদা ভাগে ভাগ করে আলোচনা করা যায়। কি বলা যায়, যে গঙ্গা ও তার শাখা নদী ও উপনদী, ঠিক আছে। আবার দেখো, একদম দক্ষিণ প্রান্তে এই সুন্দরবনে, এই যে এখানে কিছু নদ নদী আছে, প্রচুর, অসংখ্য ছোট, অসংখ্য মানে স্বল্প দৈর্ঘ্যের নদী আছে যেগুলো জোয়ারের জলে পুষ্ট, ঠিক আছে। এই নদীগুলিকে বলা হয় সুন্দরবন অঞ্চলের নদ নদী। তো সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলি কি জোয়ারের জলে পুষ্ট, পার্বত্য অঞ্চলের নদ নদী কি বরফ গোলা জলে পুষ্ট, আর মালভূমি অঞ্চলের নদ নদীগুলো কি বৃষ্টির জলে পুষ্ট। তো এই 4টা ভাগের মধ্যে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই যে উত্তরবঙ্গ বা উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদী, এই উত্তরবঙ্গ বা উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদীগুলি সম্পর্কে ডিটেলসে জানবো। দেখো, এই যে উত্তরের পার্বত্য অঞ্চল, এই যে উত্তরের পার্বত্য অঞ্চল বা পুরোটা বললে পরে উত্তরবঙ্গ, তো উত্তরবঙ্গ বা উত্তরের পার্বত্য অঞ্চলের যে নদ নদীগুলো, এই নদ নদীগুলোর মধ্যে আমরা এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সিরিয়ালি কি কি নদী আছে, প্রধান কি কি নদী আছে, সেগুলো আমরা এক এক করে দেখব, ঠিক আছে। দেখো, এখানে আছে মহালধিরাম পর্বত, ঠিক আছে। মহালধিরাম পর্বত দার্জিলিং জেলা মহালধিরাম পর্বতে একটা প্রস্রবণ আছে যার নাম পাগলাঝোড়া প্রস্রবণ।
এই দার্জিলিং জেলার মহালধিরাম পর্বতের পাগলাঝোড়া প্রস্রবণ থেকে একটা নদী উৎপত্তি হয়েছে, যার নাম মহানন্দা। প্রশ্ন হতে পারে মহানন্দা নদীর উৎপত্তি কোথায়? কি মহালধিরাম পর্বতের পাগলাঝোড়া প্রস্রবণ। ঠিক আছে, এবার উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। দেখো, দক্ষিণ দিকে শিলিগুড়ির কাছে, মানে শিলিগুড়িতে এই এদিক থেকে একটা নদী এসে মিলিত হয়েছে। শিলিগুড়িতে একটা নদী এসে মিলিত হয়েছে, যার নাম বালাসন। তাহলে এটা কি বলছি? এটা হচ্ছে মহানন্দা নদী, এর সঙ্গে এসে মিলিত হয়েছে কি বালাসন। তার মানে বালাসনটা কি মহানন্দার উপনদী। আরো দক্ষিণে প্রবাহিত হয়েছে, দক্ষিণে প্রবাহিত হয়ে এবার বিহারে প্রবেশ করেছে এরকম। ঠিক আছে, বিহারে প্রবেশ করার পর দেখো এদিক থেকে এই বরাবর আরেকটা নদী এসে এই মহানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, তো এই যে মহানন্দা নদীর সাথে মিলিত হয়েছে, এই নদীটার নাম হচ্ছে মেচি নদী। কি নদী? মেচি নদী। তাহলে মেচিটা কার উপনদী? এটা মহানন্দা নদী, মহানন্দার উপনদী হচ্ছে মেচি নদী। ঠিক আছে, এবার মেচি নদীর একটা বৈশিষ্ট্য আছে, একটা বিষয় আছে। কি দেখো, যে এটা কি, এটা পশ্চিমবঙ্গ আর নেপালের বর্ডার, তাই তো। তো পশ্চিমবঙ্গ আর নেপালের এই বর্ডার বা সীমান্ত বরাবর প্রবাহিত হচ্ছে কোন নদী? মেচি নদী। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, প্রশ্ন আসে পশ্চিমবঙ্গ ও নেপালের সীমান্ত বরাবর বা সীমানা বরাবর কোন নদী প্রবাহিত হয়েছে? উত্তর কি হবে? মেচি নদী। ঠিক আছে, দেখো আরেকটা প্রশ্ন হতে পারে, এবং প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের সবার পশ্চিমে বা পশ্চিমতম নদী কোনটি? তার উত্তর কি হবে? এটা মেচি নদী। আর মেচিটা কার? মেচি নদী হচ্ছে কার? মহানন্দার উপনদী। ঠিক আছে, এবার দেখো, এবার এই মহানন্দা দক্ষিণ দিকে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এবার এই বিহার থেকে ফুলহার বলে একটা নদী, ফুলহার নদী এসে এই মহানন্দার সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, এবার মহানন্দার সাথে মিলিত হওয়ার পর এই নদীটা, মানে এই যে মহানন্দা নদী, এটাই ফুলহার নামে প্রবাহিত হয়ে এই হচ্ছে গঙ্গা নদী, এই মালদায় গিয়ে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে। এরপর দেখো, তো এটা উত্তর দিনাজপুর জেলা, তাই তো। উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে দেখো এই একটা নদী, বৃষ্টির জলে পুষ্ট নদী, যার নাম নাগরি নদী প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, আবার এই নাগরি নদীর সাথে এদিক থেকে একটা নদী এসে মিলিত হয়েছে, যার নাম কুলিক নদী। কি নদী? কুলিক নদী। আর এই কুলিক নদীর তীরেই, মনে রাখবে, উত্তর দিনাজপুরের সদর শহর রায়গঞ্জ অবস্থিত। প্রশ্ন হতে পারে রায়গঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? কোন নদী? কুলিক নদীর তীরে অবস্থিত। এটা মূলত নাইনের জন্য না, এটা মূলত চাকরির পরীক্ষার জন্য। আর এই কুলিকে কি আছে আমরা জানি? কি পক্ষীরালয় আছে, তাই তো, পাখিরালয় আছে, তাই তো। এবার দেখো, এবার তাহলে এই নাগরি নদী আসছে, এর সঙ্গে কুলিক নদী এসে মিশছে, তাই তো। এবার মেশার পরে দেখো এদিক থেকে ছোট্ট একটা জলধারা এর সঙ্গে মিলিত হয়েছে এই নাগরির সঙ্গে। এই ছোট জলধারাটার নাম মহানন্দা। মিলিত হওয়ার পর এই নদীটার নাম হয়েছে মহানন্দা নদী। ঠিক আছে, মহানন্দা নদী। তো এটা কিন্তু এই যে ফুলহার নদী, এরই কিন্তু ছোট্ট একটা শাখা, এই শাখাটাই মহানন্দা নামে এই প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, প্রবাহিত হয়ে এদিকে নাগরি নদীর সঙ্গে মিলিত হয়েছে, মিলিত হয়ে এইটাই মহানন্দা নামে মালদা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, আবার দেখো এই ফুলহার থেকে, মানে এখান থেকে আরেকটা শাখা কালিন্দী নামে প্রবাহিত হয়েছে। কালিন্দী নামে প্রবাহিত হয়ে এই মহানন্দা নদীর সাথে, এটা কি বলছি, মহানন্দা হলো এবার মহানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। মিলিত হয়ে এটা প্রবাহিত হয়ে মালদা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করার পর পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে মহানন্দা নদী। ঠিক আছে, দেখো মনে রাখবে, এই যে উত্তরবঙ্গে যতগুলো নদী আছে এর মধ্যে এই মহানন্দা নদীটাই কিন্তু দীর্ঘতম। যদি প্রশ্ন হয় যে উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি, তার উত্তর কি হবে? এই মহানন্দাটা হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। ঠিক আছে, এবার দেখো তিস্তা নদী। দেখো তিস্তা হচ্ছে উত্তরবঙ্গের বৃহত্তম নদী। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, উত্তরবঙ্গের বৃহত্তম নদীর নাম কি? উত্তর কি হবে? তিস্তা। আর যদি প্রশ্ন হয় উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি, তাহলে উত্তর হবে মহানন্দা। ঠিক আছে, আর এই তিস্তা নদী কোথায় উৎপত্তি হয়েছে? তিস্তার উৎপত্তি হয়েছে কি সিকিমের জেমু হিমবাহ থেকে।
এই তো তিস্তার উৎপত্তি কোথা থেকে? সিকিমের জেমু হিমবাহ থেকে। ওকে, দেখো উৎস অঞ্চলে তিস্তার দুটা ধারা, দেখো ছবিতে লক্ষ্য করো, এই ধারাটা, এই নদীটার নাম হচ্ছে লাচেন নদী, আর এটার নাম হচ্ছে লাচুং নদী। তো লাচেন আর লাচুং এই দুটার মিলিত ধারা তিস্তা নামে সিকিম থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, এবং অনেকটা দূর পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং সিকিমের সীমানা বরাবর প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবার তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, বরফ গলা জলের পুষ্ট নদী, মানে প্রবাহী নদী, সারা বছর জল থাকে, তাই তো। দেখো এবার বাঁ দিক থেকে এই একটা নদী এসে মিলিত হয়েছে তিস্তা বাজারের কাছে, এই একটা নদী এসে মিলিত হয়েছে, এটার নাম হচ্ছে রঙ্গিত নদী। তাহলে তিস্তাটা, এই রঙ্গিতটা কি? তিস্তার উপনদী, তাই তো। রঙ্গিত নদী তিস্তা বাজারের কাছে তিস্তার সঙ্গে এসে মিলিত হয়েছে। ঠিক আছে, আর বাম তীর থেকে আরো কতগুলি উপনদী, অনেকগুলি ছোট ছোট অনেক ঝোড়া, অনেক উপনদী আছে। এর মধ্যে এটা হচ্ছে লিস নদী, মনে রাখবে, লিস। এটা হচ্ছে ঘিস নদী। তো লিস নদী এসে মিলিত হয়েছে, ঘিস নদী এসে মিলিত হয়েছে, আর এটার নাম ধরলা নদী এসে মিলিত হয়েছে কি? বাম তীর থেকে। ঠিক আছে, আর ডান তীর থেকে আরেকটা নদী, এই নদী, এটা করলা, এই নদীটার নাম করলা নদী এসে তিস্তার সঙ্গে মিলিত হয়েছে। তাহলে যদি বলি তিস্তার উপনদীগুলি কি কি? এটা কি? রঙ্গিত, তাই তো, এটা লিস, ঘিস, ধরলা, করলা, তাই তো। আর এই তিস্তা আর করলার এই সংযোগস্থলে, এখানে তিস্তা আর করলার সংযোগস্থলে জলপাইগুড়ি শহর অবস্থিত। এটা কিন্তু একবার WBCS পরীক্ষায় প্রশ্ন ছিল যে জলপাইগুড়ি শহর কোন দুটি নদীর মিলিত স্থানে অবস্থিত। তাহলে উত্তর কি হবে? তিস্তা আর করলা। ঠিক আছে, দেখো এবার এই নদীটি দক্ষিণে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ঠিক আছে, আবার দেখো এই যে এই নদী এটা ভারতে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করে এর নাম হয়েছে যমুনা। কি? বাংলাদেশে প্রবেশ করার পর এর নাম হয়েছে যমুনা। তো এই তিস্তা নদী গিয়ে বাংলাদেশে যমুনার সঙ্গে মিশেছে। ঠিক আছে, এখানে দেখো তাহলে এই মহানন্দা নদী কি হয়েছে? মহানন্দা নদী কি গিয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলের মহানন্দা নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে, কিন্তু তিস্তা নদী গিয়ে কি বাংলাদেশের যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এবং এই জায়গাটা বৈকুণ্ঠপুর জঙ্গল, এটা কিন্তু কচ্ছপের পিঠের মতো উঁচু কিছুটা, এই জন্য একটা নদীর ঢাল এদিকে, একটা নদীর ঢাল এদিকে। এই তিস্তা নদী গিয়ে যমুনার সঙ্গে মিলিত হয়েছে, আর এই মহানন্দা গিয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, যদি প্রশ্ন হয় যে উত্তরের পার্বত্য অঞ্চলের কোন নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে, কোন নদী? তাহলে উত্তরের পার্বত্য অঞ্চলের একমাত্র মহানন্দা নদী গিয়ে কোথায়? গঙ্গার সাথে মিলিত হয়েছে। আবার দেখো এই যে তিস্তা নদী, এই তিস্তা নদী এই তরাই ডুয়ার্স অঞ্চলে, এখানে তরাই ডুয়ার্স অঞ্চলে বর্ষাকালে মাঝে মাঝে ভয়ঙ্কর বন্যা সৃষ্টি করে। এই জন্য তিস্তাকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলে? তার উত্তর কি হবে? তিস্তা নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলে। ঠিক আছে, আবার দেখো তিস্তা ভৌগোলিক জন্মগত দিক থেকে তিস্তাকে পূর্ববর্তী নদী বলা হয় বা অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। এটা কিন্তু ক্লাস 9-এর জন্য প্রশ্ন হতে পারে যে তিস্তাকে পূর্ববর্তী নদী বলা হয় কেন। দেখো তার কারণ কি, দেখো আমরা দেখি তিস্তা কি হয়েছে? হিমালয় পর্বতের ভেতর দিয়ে বা হিমালয় পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে, তাই তো। তো আজ যেখানে হিমালয় পর্বত আছে সেখানে তো একসময় হিমালয় পর্বত ছিল না, তাই কি না? কি ছিল? টেথিস মহীখাত ছিল। তো টেথিস মহীখাত আস্তে আস্তে ভরাট হয়ে যায়, এই তো। ভরাট হয়ে পরবর্তীকালে হিমালয় পর্বতের উৎপত্তি ঘটে, তাই তো। তো হিমালয় পর্বতের উৎপত্তির পূর্বেও তিস্তা নদী ওই এলাকার উপর দিয়ে প্রবাহিত হতো। কি বলছি? হিমালয় পর্বত উৎপত্তির আগে থেকেই, পূর্ব থেকেই তিস্তা নদীর প্রবাহ পথ ছিল, তিস্তা প্রবাহিত হতো। এই জন্য তিস্তাকে
পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। ঠিক আছে, তো এই গেল তিস্তা নদী, দুটো গেল, একটা মহানন্দা হলো, একটা তিস্তা। এবার দেখো জলঢাকা নদী। তো উত্তরবঙ্গ বা উত্তরের পার্বত্য অঞ্চলে আরেকটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে জলঢাকা নদী। ঠিক আছে, মনে রাখবে এই জলঢাকা নদী সিকিম এবং ভুটান সীমান্তের এই বিদাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। কোন হ্রদ? বিদাং হ্রদ। সিকিম ও ভুটান সীমান্তের বিদাং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। এবার উৎপত্তি স্থলে দুটা নদী, ছোট নদী বা ধারা একসঙ্গে মিলিত হয়েছে। কিরকম দেখো, এই যে এই ধারাটা, এটার নাম হচ্ছে দিচু, আর এই যে এই ধারাটা, এটার নাম হচ্ছে লিচু। তো এই দিচু আর লিচু নদীর মিলিত ধারা মানে একসঙ্গে মিশে নাম হয়েছে জলঢাকা। ঠিক আছে, এবার এই জলঢাকা নদী, এবার দিচু আর লিচু নদীর মিলিত প্রবাহ মিশে এরকম জলঢাকা নদী রূপে কি হচ্ছে, দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, জলপাইগুড়ি কুচবিহার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে গিয়ে যমুনা নদীর সঙ্গে মিশেছে। ঠিক আছে, দেখো তো এই প্রবাহিত হওয়ার সময় দেখো এই ডান দিক থেকে এই একটা নদী জলঢাকার সঙ্গে মিলিত হয়েছে, এর নাম হচ্ছে ডায়না নদী। কি বলছি? এর নাম ডায়না নদী। ঠিক আছে, দেখো আবার কিছুদূর প্রবাহিত হওয়ার পরে এর সঙ্গে আরেকটা এই নদীটা এসে মিলিত হয়েছে, এর নাম মূর্তি নদী। ঠিক আছে, আবার কিছুদূর প্রবাহিত হওয়ার পরে এদিক থেকে আরেকটা নদী এসে মিলিত হয়েছে, এর নাম মুজনাই নদী। কি নদী? মুজনাই নদী। ঠিক আছে, তাহলে দেখো এটা কি ডায়না, এটা কি মূর্তি, এটা কি মুজনাই। তো এই নদীগুলো কি জলঢাকার উপনদী, তাই তো? এগুলো কি জলঢাকার উপনদী। তো এগুলো ছাড়াও কিন্তু আরো ছোট ছোট বহু নদী আছে যেগুলো জলঢাকার সঙ্গে মিলিত হয়েছে। আবার দেখো এই যে জলঢাকা নদী, এই জলঢাকা নদীতেই ঝালং এবং বিন্দুতে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো এই জলঢাকা নদী জলপাইগুড়ি কুচবিহার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এবার কুচবিহার জেলার প্রবাহিত হওয়ার সময় কুচবিহার জেলার কোনো কোনো অংশে এই জলঢাকা নদী মানসাই নদী নামেও পরিচিত হয়েছে। কি নদী? মানসাই নদী নামেও পরিচিত হয়েছে। ঠিক আছে, আবার মাথাভাঙ্গাতে মানে কুচবিহার জেলার মাথাভাঙ্গাতে এই জলঢাকা নদী আবার সিঙ্গিমারি নদী নামেও পরিচিত। ঠিক আছে, এবার এই জলঢাকা যখন বাংলাদেশে প্রবেশ করার পর তার নাম হচ্ছে ধরলা নদী। তার মানে বাংলাদেশে জলঢাকা নদী কি নামে পরিচিত? ধরলা নদী নামে পরিচিত। এরপর দেখো উত্তরবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে তোরসা নদী। ওকে, দেখো তোরসা নদী ভারত ভুটান তিব্বত সীমান্তের চুম্বি উপত্যকা থেকে উৎপত্তি লাভ করেছে। মনে রাখবে, তোরসা নদী কি ভারত ভুটান তিব্বত সীমান্তের চুম্বি উপত্যকা থেকে উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, তো তিব্বতে এই তোরসা নদীর নাম হচ্ছে মাছু, এবং ভুটানে এই তোরসা নদীর নাম হচ্ছে আমছু। কি বলছি? তিব্বতে মাছু এবং ভুটানে আমছু। ওকে, তো এই তোরসা নদী এই জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে গিয়ে যমুনার সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, তো এই তোরসা নদী কুচবিহারে শিল তোরসা নামে পরিচিত। ঠিক আছে, এবার দেখো এবার তোরসা নদীর সাথে এই আরেকটা নদী এসে মিলিত হয়েছে, এই নদীটার নাম কালজানি। তো কালজানি তাহলে কি হতো? কালজানি তোরসা নদীর উপনদী, তাই তো? আর এই কালজানি নদীর তীরেই আলিপুরদুয়ার শহর অবস্থিত, আর এই তোরসা নদীর তীরে কুচবিহার শহর অবস্থিত। এরপর দেখো উত্তরবঙ্গের আরেকটি নদী হচ্ছে রায়ডাক নদী। ঠিক আছে, কিরকম দেখো এই রায়ডাক নদী ভুটানের চমোলরি পর্বত থেকে বা চমোলরি শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে। ঠিক এরকম চমোলরি পর্বত থেকে উৎপত্তি লাভ করে আলিপুরদুয়ার জেলা কুচবিহার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে এই বাংলাদেশে গিয়ে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, দেখো এই রায়ডাক নদীতেই কিন্তু ভুটানের যে চুখা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই চুখা জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এই ভুটানের রায়ডাক নদীতেই অবস্থিত। ঠিক আছে, আবার এই রায়ডাক নদীর সাথেই এদিক থেকে সেই গদাধন নদী
মিলিত হয়েছে এবং রায়ডাক নদীর দুটা শাখায় ভাগ হয়ে 1 নং রায়ডাক ও 2 নং রায়ডাক দুটা শাখায় ভাগ হয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এরপর দেখো সংকোষ নদী। আর এই সংকোষ নদীটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী, সবার পূর্ব দিকে অবস্থিত। এটাও কিন্তু প্রশ্ন হয় পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি, তাহলে উত্তর কি হবে? সংকোষ নদী। ঠিক আছে, কোথায় দেখো এই সংকোষ নদী ভুটানের পুনাখা পর্বতমালার এই গাংছেনটা শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে। এখানে ভুটান গাংছেনটা শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে এই আলিপুরদুয়ার জেলা এবং কুচবিহার জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটা এদিকে কোন স্টেট? আসাম, তাই তো? এই কিছুটা আসাম এবং পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে গিয়ে বাংলাদেশের যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটাও কিন্তু প্রশ্ন হয় এবং ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রশ্ন ছিল যে পশ্চিমবঙ্গের কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামের সীমান্ত বরাবর বা সীমানা বরাবর প্রবাহিত হয়েছে। তার উত্তর কি হবে? কি? সংকোষ নদী, তাই তো? তাহলে এই সংকোষ নদী মনে রাখবে, সংকোষ নদী কিন্তু আরেক নাম। সংকোষ নদী কিন্তু কোনো কোনো জায়গায় গদাধর নদী নামেও পরিচিত। ঠিক আছে, তো এই হচ্ছে উত্তরবঙ্গের বা উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান প্রধান নদ নদী। তাহলে সবার পশ্চিম দিকে এখানে কি বলছি? মেচি নদী, তারপরে মহানন্দা, তারপরে তিস্তা, তাই তো? তারপরে জলঢাকা, তোরসা, কালজানি, রায়ডাক, সংকোষ, তাই তো? এই নদীগুলো হচ্ছে উত্তরবঙ্গের প্রধান প্রধান নদ নদী। এবার দেখো এখানে দেখবে এই একটা নদী শিলিগুড়ির বৈকুণ্ঠপুর, জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল বা অরণ্য থেকে উৎপত্তি লাভ করে এরকম প্রবাহিত হয়ে উত্তর দিনাজপুর উপর দিয়ে প্রবাহিত হয়ে মহানন্দার সঙ্গে মিলিত হয়েছে। এর নাম করতোয়া নদী। ঠিক এই এটাও বৃষ্টির জলে পুষ্ট। এর নাম পুনর্ভবা নদী, গিয়ে মহানন্দার সঙ্গে মিলিত হয়েছে। আর এই নদীটা, এটার নাম আত্রাই নদী, এটা গিয়ে যমুনার সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে, দেখো এই তিনটা নদী দেখো পার্বত্য অঞ্চল থেকে কিন্তু উৎপত্তি লাভ করেনি। কি বলছি? পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেনি, তাই তো? জলপাইগুড়ি এবং বাংলাদেশ থেকে বৃষ্টির জল দ্বারা জলপাইগুড়ি জেলা এবং বাংলাদেশের এলাকা থেকে বৃষ্টির জল দ্বারা উৎপত্তি লাভ করেছে। ঠিক আছে, তোমরা একটা বিষয় মনে রাখবে যে এই যে তিনটা নদী, করতোয়া, পুনর্ভবা, আত্রাই, এই তিনটা নদী এক সময় এই তিস্তা নদী আছে, এই তিস্তা নদী কিন্তু এই পথে যেত না। মানে তিস্তা নদী গিয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র বা যমুনার সঙ্গে মিলিত হতো না। এক সময় কিন্তু তিস্তা নদী গিয়ে গঙ্গার সাথে মিলিত হতো। কিরকম? এই তিনটা স্রোত ধরে এই করতোয়া, তিস্তা নদী, এই করতোয়া, পুনর্ভবা, আত্রাই, এই তিনটা শাখায় ভাগ হয়ে গঙ্গার সাথে গিয়ে মিলিত হতো। ঠিক আছে, দেখো এখনো কিন্তু তার চিহ্ন আছে। এই তিস্তা নদী সোজা প্রবাহিত হচ্ছে আর এই তিনটা নদী তিস্তার থেকে কি বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তো? তো কেন বিচ্ছিন্ন হয়েছে যদি জানতে চাও, আমার ইউটিউবে ক্লাস করাই আছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো যে তিস্তা নদীর গতিপথ যদি সার্চ করো বা তিস্তা নদীর গতিপথ পরিবর্তন, তাহলে তোমরা ওই ক্লাসটাও পেয়ে যাবে। ঠিক আছে, ওই ক্লাস দেখলে পরে বুঝতে পারবে যে কিভাবে তিস্তা নদী এই আগে গঙ্গায় গিয়ে মিশত, এখন গঙ্গায় না মিশে কি এই ব্রহ্মপুত্র বা যমুনায় গিয়ে মিশছে, বাংলাদেশের যমুনার সঙ্গে গিয়ে মিশছে। আগে এই তিনটা ধারায় প্রবাহিত হয়ে এই করতোয়া, পুনর্ভবা, আত্রাই, এই তিনটা ধারায় প্রবাহিত হয়ে গিয়ে গঙ্গায় মিশত। ঠিক আছে, আর এই যে আত্রাই নদী, এই আত্রাই নদীর তীরেই দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট অবস্থিত। তাহলে এই হলো উত্তরবঙ্গের বা উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান প্রধান নদ নদী। ঠিক আছে, এবার এই উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান প্রধান নদ নদীগুলো তোমরা খুব সহজে কিভাবে মনে রাখবে, পশ্চিম থেকে পূর্ব দিকে সিরিয়ালি কিভাবে মনে রাখবে? দেখো আমি একটা সহজ ট্রিক্স বলছি, খুব সহজ ট্রিক। কিরকম? তোমরা এই তিনটা শব্দ মনে রাখবে, মতি যতকা রাস, এটা মুখস্থ করবে, বারবার করে রিপিট করবে, দেখবে মুখস্থ হয়ে যাবে। মতি যতকা রাস, এর মধ্যেই কিন্তু নদীর নামগুলো আছে, তাই কি না? মতে মহানন্দা একদম পশ্চিম দিকে, তাই তো? তারপরে ততে তিস্তা, জতে জলঢাকা, ততে তোরসা, কাতে কালজানি, রাতে রায়ডাক, দন্তস্বতে সংকোষ, তাই তো? তো এই হচ্ছে প্রধান প্রধান
নদ নদী, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, এবার দেখো তো যদি এখান থেকে দেখো WBCS পরীক্ষা একবার প্রশ্ন ছিল যে তিস্তা নিচের 4টা নদীর নাম দেওয়া ছিল কার উপনদী। দেখো তিস্তা কার উপনদী, কার সঙ্গে কি মিশছে? বাংলাদেশের যমুনার সঙ্গে মিশছে। তাহলে কি তিস্তা কি যমুনার উপনদী। দেখো আমাদের যেটা ব্রহ্মপুত্র, তাই কি না, আমাদের যেটা ব্রহ্মপুত্র ভারতে, সেটাই বাংলাদেশে প্রবেশ করার পর তার নাম হয়েছে যমুনা। তাহলে আমরা কি লিখবো? তিস্তা কার উপনদী? যমুনার উপনদী। ঠিক আছে, এবার দেখো ক্লাস 9-এ একটা প্রশ্ন হয় তোমাদের পরীক্ষাতে, প্রশ্ন হতে পারে যে উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদীগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। কি বলছে? উত্তরের নদ নদীগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। ঠিক আছে, তাহলে 3 মার্কসের প্রশ্ন হতে পারে। ওকে, তো এই 3 মার্কসের প্রশ্ন এলে পরে তোমরা পরীক্ষাতে কিভাবে লিখবে। ঠিক আছে, তো প্রথমেই এই প্রশ্নটা এলে তোমরা প্রথমেই হেডিং করবে প্রধান প্রধান নদ নদী, যে উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান প্রধান নদ নদী, এটা হেডিং করে এবার নদ নদীগুলির নাম লিখবে। কিভাবে লিখবে? যে উত্তরের পার্বত্য অঞ্চলের উপর দিয়ে কি মহানন্দা, তিস্তা, জলঢাকা, তোরসা, কালজানি, রায়ডাক, সংকোষ এই নদ নদীগুলি প্রবাহিত হয়। ঠিক আছে, প্রথমে এইটুকু লিখবে। এইটুকু লেখার পর তোমরা পয়েন্ট করবে বৈশিষ্ট্য, হেডিং করবে বৈশিষ্ট্য। এবার এই নদ নদীগুলির বৈশিষ্ট্য তোমাদেরকে লিখতে হবে। তোমরা 1 নম্বর বৈশিষ্ট্য লিখবে। দেখো এই নদীগুলোর গতিপথ দেখলেই বোঝা যাচ্ছে যে নদীগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে, মোটামুটি উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, তাই কি না? তো উত্তরের পার্বত্য 1 নম্বর পয়েন্ট করে লিখবে যে উত্তরের পার্বত্য অঞ্চলের নদীগুলো উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত। ঠিক আছে, এবার এর সঙ্গে কি লিখতে পারো? দেখো যে উত্তরের পার্বত্য অঞ্চলের নদীগুলো বেশিরভাগ নদী বাংলাদেশে গিয়ে কি যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। শুধুমাত্র উত্তরের পার্বত্য অঞ্চলের কি বলছিলাম, এই মহানন্দা নদী শুধুমাত্র গঙ্গার সাথে মিলিত হয়েছে, তাই তো। 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে এই নদীগুলি বরফ গলা জল ও বৃষ্টির জলে পুষ্ট, ফলে নদীগুলি নিত্যবহ বা চিরপ্রবাহী। ঠিক আছে, 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে। দেখো 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে এই নদীগুলি পার্বত্য অঞ্চলে ঠিক এরকম, ছবিতে লক্ষ্য করো, গভীর গিরিখাত সৃষ্টি করে প্রবাহিত হয়েছে। ওকে, 4 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে এই নদীগুলি খরস্রোতা এবং নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। 5 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারো যে বেশিরভাগ নদী পর্বতের পাদদেশে প্রচুর পরিমাণে নুড়ি, কাঁকর, শিলাচূর্ণ সঞ্চয় করে পলল শঙ্কু বা পলল বেজনী গঠন করেছে। ঠিক আছে, তো এই বৈশিষ্ট্যগুলো লিখবে। তাহলে প্রথমে প্রধান প্রধান নদীর নাম, পরে বৈশিষ্ট্য। এবার এই যে নদীগুলো আছে, এই নদীগুলোর মধ্যে যে কোনো 3টা নদীর গতিপথ লিখবে, যে কোনো 3টা। মনে করো তিস্তা লিখলে, জলঢাকা লিখলে, তোরসা লিখলে, গতিপথে কি লিখবে? হেডিং করবে তিস্তা, কোথা থেকে উৎপত্তি হয়েছে, উপনদীগুলি কি কি, কোন কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে কোথায় গিয়ে মিশেছে, প্রত্যেকটা নদীর ক্ষেত্রে এরকম লিখবে। 3টা নদীর গতিপথ লিখবে। ঠিক আছে, তাহলে তোমার উত্তরটা কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার দেখো তোমাদের আরেকটা প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে যে উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর বিবরণ দাও। 5 মার্কসের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন হতে পারে। তাহলে 2টা পার্ট করে লিখবে, একটা ভূপ্রকৃতি, একটা নদ নদী। ভূপ্রকৃতিতে কি লিখতে হবে সেটা আগের ক্লাসে ভূপ্রকৃতির ক্লাসে বলে দিয়েছি। তাহলে ভূপ্রকৃতি কমপ্লিট হবে, এবার নদ নদী হেডিং করে নদ নদী লিখবে। ঠিক আছে, আবার একটু কায়দা করে প্রশ্ন হতে পারে যে পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্স অঞ্চলের নদ নদীগুলির বিবরণ দাও। তাহলে দেখো, তাহলে এই নদীগুলো উত্তরের পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে, সেই নদীগুলো কি তরাই ডুয়ার্স অঞ্চলের উপর দিয়ে তো প্রবাহিত হয়েছে, ফলে একই নদী তো। তাহলে তরাই ডুয়ার্স অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীগুলো কি একই নদী, তাই তো। ফলে যদি প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের তরাই ডুয়ার্স অঞ্চলের নদ নদীর বিবরণ দাও, তাহলে এই উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদীর বিবরণ লিখলেই উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।